মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে, সে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। তো সেখানে একটা এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। এটা একটা দেখার মতো দৃশ্য। আমি কেউ আশা করছিলাম কেউ ছবি তুলবে, ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটার কথা উল্লেখ করলাম। এবং এর একটা হলো যে আমরা নোবেল পুরস্কারের কথা সবাই জানি, সবাই বুঝি। দুটো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, একটা ছিল আমার নামে, একটা ছিল গ্রামীণ ব্যাংকের নামে। দুটারই সমান গুরুত্ব, সমান মর্যাদা, কারণ কোনোটা কম নয়। একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না, এটা ইন্ডিপেন্ডেন্ট, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে মামলা করতে দুদকে হাজির হয়েছে। এটা আমাদের কপালে হলো। এটা অভিশাপের একটা অংশ। যে অভিশাপ আমরা বহন করে যাচ্ছি, সে অভিশাপে এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী, এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী, যে অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো নোবেল বিজয়ী, যে আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে, সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে। এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন, তা আমার বিরুদ্ধে এটা এমনভাবে নিয়ে আসলো, খুব কঠিন ভাষায়, খুব রূঢ় ভাষায় আক্রমণ করে। অভিযোগ থাকতে পারে, কিন্তু রূঢ় ভাষায় আক্রমণ করে এই অভিযোগগুলো করা, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে সবাইকে জানিয়েছি ঘটনা কী ঘটেছিল। এটা ঘটনার মধ্যে কোনো সত্যতা তো নাই। যে জিনিস দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে, অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি। এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগ এসছে, এই অভিযোগ এসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে। তারা অভিশাপের একটা অংশ, সেই অভিশাপ তাদের উপরে পড়েছে। এইটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে, কষ্ট লেগেছে, কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে। এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, যে আমার বাবাকে আক্রমণ করেছে, আমার ভাই বোনদের আক্রমণ করেছে। তো সেটাই এই যে অভিশপ্ত জীবনের একটা অংশ বলে গেলাম। আর বাকি অংশ আজকের যেটা হলো সেটা আমাদের আইনজ্ঞ মহোদয় আছেন, তিনি ব্যাখ্যা করবেন এই বিষয়টা কী ছিল, কেন আমাদের এই অভিশাপ বহন করতে হচ্ছে, সেটা আপনারা জানুন এবং সে ব্যাপারে আপনারা লিখুন। আপনারা শুধু জানা না, বিষয়টা নিয়ে লিখুন। এটা সত্যতা কী, এটা গুরুত্ব কী, এটা ভূমিকাটা কী। এটা শুধু রিপোর্টিং বলতে শুধু শুনলাম লিখলাম তা না, এটা ব্যাখ্যা, গভীরে যাওয়া, এটা সম্বন্ধে সবাইকে জানান দেওয়া, সেটা একটা অংশ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম, একটু স্যার, অভিশপ্ত জীবন আর অভিশপ্ত জীবনের আজকে একটা প্রথম দিন, আপনি প্রথম দিন না, এটা বহুদিন গেছে, এটা বহুদিন গেছে। আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে, এটা অভিশপ্ত জীবনের একটা অংশ। আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিশন হয়েছে, কোনো নিস্তার নেই, একটার পর একটা চলছে। এটার একটার অংশ হিসেবে আপনারা এটা ইতিহাস হিসেবে যদি ক্রমাগতভাবে এটা তালিকা করেন, সেটাও খুব ভালো কাজ হবে। সেটা আসছি স্যার, আপনি যেটা বললেন যে অভিশপ্ত জীবন, আজকে আপনি প্রথম লোহার খেসায় ঢুকেছেন স্যার। জি। আপনি স্যার পৃথিবীর নানান দেশে গেছেন স্যার, আপনি যে লোহার খেসায় ঢুকলেন, যেটুকু সময় আপনি ছিলেন, একটুখানি আপনার মস্তিষ্কের আপনার যে বললাম অভিশাপের কথা মনে, অভিশপ্ত জীবনের একটা বড় পর্যায়ে পৌঁছে গেছি, সেটা বুঝলাম যে অভিশাপ অনেক উপরে নিয়ে গেছে এখন আমাকে এই অভিশাপের, যেখানে আমি লোহার খাঁচায় দাঁড়িয়ে। কেন আপনি বই বেড়াচ্ছেন স্যার এই বিষয়টি? অভিশপ্ত জীবন এটা দেবদেবীর ইচ্ছা, সেখানে আমার করার কিছু নেই। দেবদেবীরা ঠিক করেন যে একে অভিশাপ দিতে হবে, অভিশাপ দিয়েছে আমার উপরে। ধন্যবাদ। ওদের দেবদেবীর কাছে যেতে হবে, এটা অনেক কাঠখড় পুড়িয়ে তাদেরকে সন্তুষ্ট করে খবর বের করতে হবে। ধন্যবাদ। আমি পারতেছি না, আমি পারতেছি না। বলেন। ছিলাম। আমি কোনো মন্তব্য করব না জুডিশিয়ারি নিয়ে। আমি শুধু আজকে বিচার কাজ যেটা হলো সেটা হোক।
থ্যাংক ইউ। আপনি এই যে আদালতে বিভিন্ন সময় দৌড়াচ্ছেন, সপ্তাহখানিক আগেও শ্রম ট্রাইব্যুনালে আপনি বলেছেন যে আদালতের এই সমস্ত কারণে দেশের ইমেজ সংকট হচ্ছে, সারা বিশ্ব দেখছে। স্যার, এতে করে আপনার সাথে যারা বৈশ্বিক বন্ধুরা আছে তাদের খুব কথা হয়, তারা কি বলে? তারা খুব মন খারাপ করে, তারা বুঝতে পারে না এটা কেন হচ্ছে। আজকে যদি তারা বর্ণনা পেত, ছবিটা দেখতো যে আমি লোহার খাঁচার মধ্যে আছি, তাদের মনটা আরও খারাপ হতো। স্যার, লোহার খাঁচার স্যার বিষয়টা আরেকটা বিষয়, আপনি এই যে লোহার খাঁচা যেটা, এটাকে কি আপনার স্যার যে আমরা তো সিভিলাইজড আর কি আপনার, তো আপনি এই যে পুরো জিনিসটা আপনি লোহার খাঁচা বলছেন যেটা আর কি, এইটা আপনার স্যার এই লোহার খাঁচাটাকে আপনি কীভাবে দেখলেন স্যার? আমি এটা প্রতীকী হিসাবে দেখছি। এটা আমাদের বিচার ব্যবস্থায় কেন আছে, কিভাবে আছে, কার জন্য করা হয়েছিল, এইসব বহু প্রশ্ন আছে, কিন্তু আজকের দিনে সেটা আমি প্রতীকী হিসেবে দেখছি। আমি অভিশপ্ত মানুষ, আমার কাছে সব কিছু এখন গ্রহণ করতে চাই। স্যার, আপনি লোহার খাঁচাটা আদালত থেকে এটা কিন্তু পরে স্থাপন করা হয়েছে, একদম যদি লোহার খাঁচার প্রসঙ্গে আপনি হাইকোর্টে এনে একটা চলছে, এটা আমি জানি না, এটা ওনারা বলবেন। আপনি কি মনে করেন যে এইটা আসলে একটা অপমানজনক? অত্যন্ত অপমানজনক তো বটেই, এটা তো বটে। এটা নিয়ে প্রশ্ন, অপমান করার জন্যই এটা বানানো হয়েছে। এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাঁচা কি উঠিয়ে দেওয়া উচিত? অবশ্যই উঠিয়ে দেওয়া আছে। স্যার, আপনি বলছিলেন যে যেহেতু মামলাগুলোকে আপনার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছে, তো এই ক্ষেত্রে একজন নোবেল বিজয়ী হিসেবে এরকম অভিযোগ তো আসতেই পারে, যদি দেশের সরকার থেকে আনা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কি অভিযোগটা আপনি কি মনে করেন? নোবেল বিজয়ী হিসেবে আপনাকে অভিযোগ আনা নোবেল যাবে না? বিজয়ী হয়েছি না, একটা দেশের নাগরিক হিসেবে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে? দুর্নীতির মামলা হবে? এই দুটোকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে? আমার একটু সহকর্মী সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য, তাদেরকে এই হেনস্থা কেন করতে হবে? তাদেরকে এই লোহার খাঁচায় কেন ঢুকতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। লোহার খাঁচার ভিতরে উনি কোর্ট বলেছেন না, উনি বলছেন ডক্টর ইউনুস বাদে বাকিরা লোহার খাঁচায় যাবে। ডক্টর ইউনুস সাহেব বললেন তারা সবাই গ্রামীণ ব্যাংকের দুইজন প্রাক্তন, মানে নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রামীণ ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর, তারা অসুস্থ, তার মধ্যে অন্যরাও অসুস্থ। তাদেরকে যদি লোহার খাঁচায় দেওয়া হয়, আমার জন্যই তারা এখানে কোর্টে এসেছে, তাহলে আমিও তাদের সাথে লোহার খাঁচায় যাব। উনি সেখানে 10 মিনিট ছিলেন, তখন কোর্ট নিজের বিবেকের তাড়নায় বলছে আপনারা এসে বসেন।